1971 সালে আমি ছাত্র ছিলাম যখন জাতির পিতা শেখ মুজিবুর রহমান সবাইকে আহ্বান করলো যার যা আছে তা নিয়ে শত্রুর মোকাবিলা করার জন্য। তখন আমার বড় ভাইদের সাথে আমি ছিলাম, আমি কিশোর ছিলাম, কিন্তু বড় ভাইদের সাথে আমি ইন্ডিয়াতে যাই। 71 সালের মে মাসে আমি আমার বড় ভাইদের সাথে যাই। যাওয়ার একমাত্র কারণ হইল আমাদের ইউনিয়নেরই একটা গ্রামে, আমাদের পার্শ্ববর্তী গ্রামে একদিন রাত্রেবেলায় মিলিটারিরা আইসা আপনার পুরা গ্রাম পোড়াই দিছে, আর যত লোক ছিল সব মেরে ফেলছে। সকালবেলায় আমরা এগুলা দেখতে গেছি, গিয়ে আমার কাছে এত খারাপ লাগছে যেটা বলার মতো না, আমি কাঁদছি সেসব দেখে। তারপরে যখন আমার বড় ভাইরা ইন্ডিয়াতে যাবে, অনেকে চলে গেছে অনেক আগে, কিন্তু আমরা গেছি মে মাসে। আমার বড় ভাই মিস্টার আলী হায়দর, সে তখন অনেক বড় ছিলেন, ইন্টারমিডিয়েট পাস ছিলেন, আর আমি স্কুলে ছিলাম তার সাথে, এবং আরও মোট আমরা 80 জন রওনা দিলাম। প্রথমে আমরা আমাদের এই লক্ষ্মীপুরের আমুসাপাড়া একটা জায়গা আছে, ওইখানে গেছি। ওইখানে কোনো আর্মি ছিলেন না, ওইখানে আফম ও শফিউল্লাহ উনি ওইখানে একটা ছোটোখাটো ক্যাম্প ছিল, ওই ক্যাম্পের ওইখানে প্রধান ছিলেন। তো উনি রিক্রুট করে আমাদেরকে এখান থেকে লোক পাঠাইতেন। এভাবে গিয়ে ওনার কাছে আমরা গেছি রাত্রেবেলায়। যাওয়ার পর উনি আমাদেরকে, আমরা গেছি 10 জন, 10 জনের মধ্যে আমাদের 2 জনকে উনি সিলেক্ট করলেন। আমারও করেন নাই, একজনকে সিলেক্ট করলেন, আর আমাকেও বাদ দিতে চাইলেন যে এত ছোট ওর যাওয়ার দরকার নাই। তখন আমি ওই যে আমার বড় ভাই আলী হায়দর, তাকে একটু রিকোয়েস্ট করলাম যে ভাই আমারে লন, আমিও যাব আপনার সাথে। পরে আমারে নিচ্ছেন। রাত্রিবেলা আমরা রওনা দিলাম। রাত্র তখন মনে হয় 2টা বাজে এরকম। রওনা দিয়ে আমরা নৌকায় করে কোথায় গেলাম এখন আমার সেটা মনে নাই। প্রতিমধ্যে আমাদের অনেকগুলো বাজার পড়ছে, সকাল হয়েছে, সেই বাজারে উঠি আমরা সকালের নাস্তা সবাই টাকা দিয়া নাস্তা খাইছি। আবার কোনো জায়গাতে রাত্রের দুপুরের খাওয়া হয়েছে, তাও অনেকেই টাকা দিছে, আবার কেউ কোনো জায়গায় মানুষে আমাদেরকে খাওয়াইছেন, আমাদের টাকা দিতে হয় নাই। এভাবে 2 দিন আমরা নৌকা হাইটা, তারপরে একদিন রাত্রের বেলা আমরা পৌঁছি শালদা নদীর পাড়ে। সেখান থেকে শালদা নদীতে পানি একটু কম ছিল, নৌকা ছিল একটা, কিন্তু আমরা ছিলাম 80 জন, যার জন্য নৌকা দিয়ে সবাই যাইতে পারে নাই। কেউ পানিতে সাঁতরাই গেছি, কেউ নৌকা দিয়ে গেছে। এভাবে শালদা নদীর ওই পাড়ে যখন যাই আমরা, তখনই শুনতেছি যে আমাদেরকে একজনে গাইড করে নিচ্ছেন। সে রাজাকার কুতুবউদ্দিন তার নাম, এই নামটা আমার মনে আছে এখনও। আমাদেরকে এইভাবে কতটুকু আমরা গেছি, আর্মিরা তখন সার্চ লাইট দিয়ে আপনার করতেছে, ঘুরাইতেছে, এরকম আমার মনে আছে এখনও। আমাদেরকে পুরো দেখা যায়। তখন উনি গাইড বলছেন যে তাড়াতাড়ি আপনারা রাস্তা থেকে নিচে নামেন। নিচে নামি আমরা সবাই শুয়ে পড়লাম। এখানে অন্তত আধা ঘন্টা শুয়েছিলাম। পরে আবার গাইড আমাদেরকে বলল এবার উঠি। তারপরে আমরা এই ইন্ডিয়ার ভিতরে ঢুকাইছে আমাদেরকে। ঢুকিয়ে আমরা পাহাড়ের ভিতর দিয়ে অনেক কষ্ট করে, তখন বৃষ্টির দিন ছিল, অনেক কষ্ট করে আমরা আপনার ইয়েতে গিয়ে পৌঁছলাম, একটা রিসেপশন ক্যাম্প, এটাকে নাম হলো সত্যাখোলা রিসেপশন ক্যাম্পে আমরা যাই। সকাল 10টার দিকে গিয়ে পৌঁছি। সেখানে প্রায় 10 দিনের মতো ছিলাম। থাকার পরে আমাদেরকে এই রিসেপশন ক্যাম্প থেকে ট্রেনিংয়ে নেওয়ার জন্য আমরা অনেক লেখালেখি করতেছিলাম। তারপরে আমাদের এমপি সাহেব মিস্টার শাহজাহান কামাল, উনি আসলেন। আসিয়ে আমাদের লক্ষ্মীপুরের সবার সাথে দেখা করলেন।
দেখা করি উনি বললেন যে আপনাদেরকে কয়েকদিনের মধ্যে আমি ইনশাল্লাহ নিয়ে যাব, আপনারা একটু সবুর করেন। আমরা সেখানে প্রায় 15 দিন ছিলাম। থাকার পরে সেখান থেকে আমাদেরকে একটা ক্যাম্পে নিয়ে নেওয়া হলো, সেটা হলো ইউথ ক্যাম্প। ওই ক্যাম্পে প্রায় 15 দিন থাকার পরে আমাদেরকে আমাদের সেই এমপি সাহেব ট্রেনিংয়ের জন্য নিয়ে গেলেন মেলাঘর। ট্রেনিংয়ে যারা আর আমাদের সাথে আর্মির লোকও ছিলেন, এক্স আর্মির লোক, রিটায়ার্ড আর্মির লোক, তারাও আমাদের সাথে ওইখানে মেলাঘরে আমাদেরকে ট্রেনিং দিছেন। আমরা যখন এখানে পিছনে আবার একটু আসি, আমি যখন আমরা ইন্ডিয়াতে ঢুকি, যেই সত্যাখোলা ক্যাম্পের পরে আমরা যখন আবার ইউথ ক্যাম্পে যাই, তখনও কিন্তু সেখানে খাওয়া দাওয়া নিয়ে অনেকগুলো কথাবার্তা হয়েছে। অনেক আমাদের সাথের অনেক লোকরে নিয়ে বিএসএফের লোকেরা মেরে ফেলছে না কি করছে, আমরা কিন্তু কোনো খবর পাইনি। এই খাওয়া আমাদেরকে যে খাওয়া দিত, এগুলা কিন্তু খুব খারাপ খাওয়া ছিল। ভাতের সাথে বিরাট বিরাট পোকা ছিল, সেগুলোই আমরা চোখ বন্ধ করে খেয়েছি। তারপরে আমাদেরকে ট্রেনিংয়ে নিলেন, এটা হলো জুলাই মাসে। সেখানে আমাদেরকে 31-32 দিনের মতো ট্রেনিং দিয়েছেন। ট্রেনিংয়ে আমাদের কিভাবে বাঁচতে হবে, কিভাবে শত্রুকে আক্রমণ করতে হবে, কিভাবে গ্রেনেড নিক্ষেপ করতে হবে, তারপরে আপনার কিভাবে অস্ত্র চালাইতে হবে। আমাদেরকে এসএলআর, এসএমজি, তারপরে 303 রাইফেল, তারপরে 6.72 একটা রাইফেল ছিল, এগুলা দিয়ে ট্রেনিং দিছি। এগুলা শিখাই দিছে কিভাবে চালাইতে হবে। এরপরে ট্রেনিং 31 দিন মনে হয় আমাদের ট্রেনিং হয়েছে। ট্রেনিংয়ের পরে আরও কয়েকদিন আমরা ওইখানে বসেছিলাম। থাকার পরে আমাদেরকে ওইখান থেকে অস্ত্র বলতে রাইফেল আর হলো গ্রেনেড, এই দুইটা জিনিসই দিছেন। তখন ওইখানের অস্ত্র ডিস্ট্রিবিউশনে ছিলেন মীর শওকত আলী, উনি মনে হয় এখন মারা গেছেন নাই। এরপরে ওইখান থেকে আমরা আগস্ট মাসের প্রথম সপ্তাহে সেই রিসেপশন ক্যাম্পে আবার আসলাম, যেটার নাম হলো সত্যাখোলা। সরাসরি মেলাঘর থেকে রিসেপশন ক্যাম্পে এসে এখানে আবার প্রায় 15 দিন আমরা বসেছিলাম। যাওয়ার কোনো সুযোগ হচ্ছে না বা নিচ্ছে না এরকম কিছু, সেগুলো আমার এখন ছোট ছিলাম তো এত কিছু মনে নাই কেন যে এখানে আমাদেরকে 15 দিন রাখা হয়েছে। তারপরে এখান থেকে প্রায় রাত্রে আমাদেরকে নিয়ে যাওয়া হইতো বর্ডারে নিয়ে গিয়ে আপনার এই ইয়েতে বাংকারে বসাই অস্ত্র দিয়ে দিত, এবার তোমরা শুধু গুলি মারতে থাকো। সারা রাত আমরা এই গুলি ছুটতে থাকলাম, ছুড়ে আবার সকালবেলা বিএসএফ আমাদেরকে নিয়ে আসতো ক্যাম্পে। এভাবে প্রায় 1 সপ্তাহ আমরা ওইখানে ছিলাম। এই গুলি ছোড়ার জন্য ওই ইয়েতে এই বাংকারে যাই বসতাম বর্ডারে, সেখান থেকে আবার রাত্রেবেলা এবার সকালবেলায় চলে আসতাম এই ক্যাম্পের থেকে আমরা আগস্ট মাসের শেষের দিকে বাংলাদেশে ঢুকি। আমাদেরকে সেই রাজাকার যে কুতুবউদ্দিন, উনি নিয়ে আসেন। আসার সময় আমাদের অনেক অসুবিধা হয়। যখন আমাদেরকে এনে কাশিয়ানি নামে একটা জায়গা আছে, ওইখান পর্যন্ত উনি পৌঁছে দিয়ে চলে যান। উনি বলেন এবার আপনারা নিজেরা নিজেদের ইয়েতে খুঁজে যান। তারপরে আমরা সেখান থেকে কীভাবে লক্ষ্মীপুর সদরে আসি। লক্ষ্মীপুর এখানে আইসা আমাদের এই যে বিজয়নগর রামগঞ্জ থানার রফিকুল ইসলাম স্যার, উনি ওই বিজয়নগর স্কুলের প্রধান ছিলেন এবং ওনার ওই স্কুলের মধ্যেই মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল। ওখানে উঠলাম। ওইখানে প্রায় 1 মাস 2 মাস থাকার পরে আমি তো আমাদের ওখানে বড় ধরনের কোনো যুদ্ধ হইতো না, গেরিলা কাজ করতাম বিভিন্ন জায়গাতে, বিভিন্ন বাজারে, গ্রামে ছোটো ছোটো বাজারে আমারে পাঠাইতো যে দেখে আসো বাজারের কি পরিস্থিতি, কি অবস্থা। আমি আসি বড় ভাইদেরকে বলতাম। এরপরে আমাদের ওইখানে ওই যে মীরগঞ্জে একটা যুদ্ধ হয়,
সেখানে সব বড় ভাইরা যান, আমারে আর কেউ নেন নাই। আমারে বলছে যে অস্ত্রশস্ত্র নিয়ে নৌকায় করে তুমি এই বুলেট নিয়ে বসে থাকো, আমাদের প্রয়োজন হইলে আমরা এখান থেকে আইসা বুলেট নিব। সেখানে এই যুদ্ধে কিন্তু আর পাঞ্জাবিরা পরাজিত হয়, তারা পরাজয় বরণ করে সরে যায়, পরে এই মীরগঞ্জ মুক্ত হয়। এরপরে আমি চলে আসি আমাদের বাড়িতে। আমি তখনও দেখা করি নাই। পরে এই মীরগঞ্জ যুদ্ধের পরে ওইখান থেকে আমাদের এই রফিক স্যারের ওইখান থেকে আমাদেরকে সবাইকে বলছে যার যার ইউনিয়নে তোমরা চলে যাও, যারা যারা আছেন। আমাদের ইউনিয়নে যখন আমি আসি তখন শেখ মহিউদ্দিন, ইনি আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতির ছেলে, ওনার এক ছেলে, এই ছেলে আর উনি মুক্তিযোদ্ধা, আর এক ছেলে ওনার বিডিআরে চাকরি করতেন। এই দেশ স্বাধীনের পরে কিভাবে জানি অস্ত্র বাস্ট হইয়া উনি মারা গেছেন। এই ছেলের সাথে আমরা অনেক দিন, এই স্বাধীন হওয়া পর্যন্ত আমরা ইউনিয়নে ওইখানে ছিলাম। মাঝে মাঝে রাত্রেবেলা আমার বাড়িতে আসতাম, আসি দেখা করতাম। এইভাবে আমাদের স্বাধীনতা 16ই ডিসেম্বর যখন সবাই বলল যে ঘোষণা হলো, ওরা স্যালেন্ডার করলো, দেশ স্বাধীন হলো, তারপরে তো আমরা খুশিতে আমাদের যার যার যা অস্ত্র আছে নিয়ে বের করে যে ফুটাফুটি, মানে যেটা আনন্দের বহিঃপ্রকাশ আমরা করেছি। করার পরেই আমাদের আপনার 16ই ডিসেম্বর পরে কত হয়তো লক্ষ্মীপুর গিয়ে এই পিটিআইতে আমরা ছিলাম, সব মুক্তিযোদ্ধারা লক্ষ্মীপুরের, কত 1 মাস হয়তো ছিলাম। তারপরে বলছে এবার তোমরা ওই আমাদের ইউনিয়নের সেই শেখ মহিউদ্দিন সহ আমরা যে অস্ত্রশস্ত্র আমাদের কাছে ছিল এগুলা আমাদেরকে দিছে, যে এগুলা আপনারা আপনাদের এক জায়গাতে নিয়ে রাখেন আপনাদের গ্রামে, আমরা এখন অস্ত্র জমা দেব না, আপনারা সবাই এই অস্ত্র নিয়ে থাকেন, যখন আমরা হুকুম দিই তখন অস্ত্র জমা দিবেন। এভাবে আমরা চলে গেলাম, যাই পরে অস্ত্র এক জায়গাতে রাইখা আমরা নিজের বাড়িতে চলে আসলাম। আসার পরে সেই ওই আওয়ামী লীগের সভাপতির বাড়িতে তার ছেলে সহ এই অস্ত্র ওনাকে ওখানে রাখা হয়েছে। এরপরে শেখ মুজিবুর রহমান আসলেন, জাতির পিতা, উনি আইসা আমাদেরকে ডাক দিলেন যে তোমরা যাদের কাছে যা অস্ত্রশস্ত্র আছে সব নিয়ে জমা দাও, আমি স্টেডিয়ামে তোমাদের থেকে অস্ত্র জমা নিব। তারপরে আমরা লক্ষ্মীপুর থেকে একটা লঞ্চ ভাড়া করে যত মুক্তিযোদ্ধা ছিলাম সবাই অস্ত্রশস্ত্র নিয়ে, এক লঞ্চে প্রচুর অস্ত্র ছিল, সব থানায় থানায় ছিল, সব এগুলো একত্র করে আমরা নিয়ে আইসা এখানে জমা দিলাম। জমা দেওয়ার পরে তো যার যার পথে শেষে চলে গেছি। আমাদেরকে কোনো সার্টিফিকেটও দেয় নাই, কিছু দেয় নাই, কোনো এগুলোর কোনো কথাই ছিল না তখন। যাওয়ার পরে তো চলে গেলাম, যাই এবার লেখাপড়াতে মনোযোগ দিছি। বিগত এমন কোন স্মৃতি মনে আছে এখনো আপনাকে কাঁদায় যুদ্ধের সময়? আমার ওই একটা জিনিসেই আমার বেশি কান্না পাইছে, যে আমার পার্শ্ববর্তী গ্রামের যে লোকগুলারে যে মেরে ফেলছে, ক্ষেতের মধ্যে পড়ে আছে, কারো পেটের চর্বি বাইরে রয়েছে, রক্ত পড়তেছে, এইটাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিছে। এই কষ্টের পরিপ্রেক্ষিতেই আমি ইন্ডিয়াতে যাওয়ার মনোভাব শুরু করছি, যে বড় ভাইরাও নিতে চায় নাই। আমি বড় ভাইদেরকে, আমি তখন একটু লম্বা ছোড়া ছিলাম, বড় ভাইদেরকে জোর করে তাদের সাথে গেছি। ওই জিনিসটাই আমাকে বেশি কাঁদাইছে। এরপরে কিছু জিনিসে আমার এখনও দাগ কাটে। হয়তো দেখা গেল এই খালের মধ্যে, খালের পাড়ে দিয়ে যাচ্ছি, খালে দিয়ে লাশ ভেসে যাচ্ছে, প্রচুর লাশ, কোত্থেকে আসছে, কেমনে আসছে কিছুই জানি না। দেখা যে কেমন লাগছে সেটা আমি, বড় ভাইরা হয়তো তা তো করেন নাই, কিন্তু আমার কাছে খুব খারাপ লাগতো। বড় ভাইরা অনেক সময় ওই যে গেরিলাভাবে ওই যে কে রাজাকার, কে আপনার পাকিস্তানি সাপোর্ট করছে, এদেরকে আনি মেরে ফেলতো। আমি কিন্তু কোনো দিনই কোনো মারার মধ্যে যাই নাই, আমার নিজের কাছে সেটা এত লাগে নাই, যার জন্য আমি যাই নাই। এগুলোই বিশেষ করে
এখনও মনের মধ্যে দাগ কাটে। আর এছাড়া আমাদের লক্ষ্মীপুরে বড় ধরনের কোনো কিছু হয় নাই, বিশেষ করে গেরিলা কাজেই বেশি হয়েছে। নতুন প্রজন্মের উদ্দেশ্যে আপনার কোনো উপদেশ বা তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? নতুন প্রজন্মের কাছে এটাই বলতে চাই, যখন আমরা যুদ্ধ করতে যাই তখন কিন্তু আমরা এই সব কিছু আজকের দিনে যা কিছু হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে, এগুলোর কথা আমরা চিন্তা করে কিন্তু যুদ্ধ করতে যাই নাই। তখন আমাদের এরকম চিন্তা ছিল না যে আমরা বেঁচে আবার ফিরে আসব, কিন্তু আল্লাহর হুকুমে আমরা বেঁচে ফিরে আসছি। নতুন প্রজন্মরা এগুলা যদি মনে রাখে তাইলে আমাদের জীবনটা সার্থক হবে। যেই কষ্ট আমরা তখন করছি, খাওয়া থাকা, বহু টাইমে আপনার ওই যে নৌকার মধ্যে ছিলাম, বসেছিলাম সারা রাত, ঘুমানোর কোনো ব্যবস্থা নাই, অস্ত্র শস্ত্র ভর্তি নৌকাতে, বড় ভাইরা এদিক ওইদিক চলে গেছে, আমি সেখানে বসে আছি, এরকম বহু রাত্র গেছে। তারপরে আপনার দেখা গেল আজকে খাওয়ার কোনো ব্যবস্থা হয় নাই, পানি খাই কোনো রকম দিনটা চলে গেছে। পরের দিন হয়তো কেউ খাওয়ার ব্যবস্থা করে নিয়ে আসছে, খেয়েছি, এরকমও বহুদিন গেছে এই যুদ্ধের সময়। আমি যখন যুদ্ধে যাই এগুলা তখনই বলার দরকার ছিল, কিন্তু আমার মনে ছিল না। এখন মনে হইলো আমার এই যে সব পায়ের যত নখ আছে সবগুলা পচে গেছিল। কারণ আমার পরিবার ছিল গরিব, আমার তখন ওরকম কোনো জুতা ছিল না যে নিয়ে যাওয়া। তারপরে আরও দুঃখের ব্যাপার হলো, আমি যখন যুদ্ধে যাই আমার কাছে একটা টাকাও ছিল না, নট এ সিঙ্গেল টাকা। আমার বড় ভাই আলী হায়দর সে 200 টাকা নিয়ে গেছে, 200 টাকা ইন্ডিয়ান 260 টাকা আমরা পেয়েছি। এই টাকাটাই আমার তো বন্ধু হিসাবে, বন্ধু বলতে আমি তার জুনিয়র হিসাবে হয়তো মাঝে মধ্যে 2-1 টাকা দিছে, 5 টাকা দিছে, কিন্তু তার টাকা সেই খরচ করছে। এই অবস্থায় আমি তখন ইন্ডিয়াতে যাই। এই ছিল আর কি আমার জীবনের এই মুক্তিযুদ্ধকালীন মোটামুটি আপনার কিছু এই জন্য বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মরা যদি আমাদের এসব কষ্টের কথা মনে করে দেশপ্রেমিক হয়, দেশের জন্য কিছু করে, সেটাই হবে আমাদের জীবনের সার্থকতা। ধন্যবাদ।